আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছি আমি কাজী পাপ্পু। শুরুতেই শিরোনাম। এখনও নির্বাচনের অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি, বললেন সিএসসি। দুর্ঘটনার আগেই সতর্ক করা হয়েছিল রেল বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীকে। আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার সময় এলো, প্রস্তুত পঞ্চগড়। মাতৃভাষা রক্ষা করতে ফার্সি ব্যবহারে জোর দিল ইরান। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশি ভক্ত সমর্থকদের স্বপ্ন হতাশায় রূপ নিয়েছে। প্রথমবারের মতো সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান। এবার বিস্তারিত। বৃহস্পতিবার ২৬ অক্টোবর গণমাধ্যম সম্পাদকের সঙ্গে এক কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো সংকট সৃষ্টি হলে তার নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক, তবে অনধিকার চর্চা করব না। কর্মশালায় সিএসসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নিয়েছেন। এখনও নির্বাচনের অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, কোনো সংকট সৃষ্টি হলে তার নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা, আয়োজক হিসেবে নির্বাচন আয়োজন করতে চাই। বৃহস্পতিবার ২৬ অক্টোবর গণমাধ্যম সম্পাদকের সঙ্গে এক কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চাচ্ছি আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে উঠুক। এজন্য সবাইকে আন্তরিক আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারি পত্র দিয়েছি, কিন্তু সাড়া পায়নি। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার, তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না। কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, কোনো সংকট সৃষ্টি হলে তার নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নিয়েছেন। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। ২৩ অক্টোবর ভৈরবে ট্রেন দুর্ঘটনার আগেই সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে ঢাকার বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, টার্ন টেবিল বহুদিন ধরে নষ্ট হয়ে আছে। এমন গুরুত্বপূর্ণ চিঠি দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করা নিয়ে প্রশ্ন উঠেছে। নূর মামুনের তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। অন্য যে কোনো যানবাহন থেকে রেলের ভ্রমণকে আমরা নিরাপদ মনে করি, কিন্তু প্রায় সময়ই এই আস্থার বাহনে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এতে আহতের পাশাপাশি নিহত হচ্ছেন অনেক। গতকাল কিশোরগঞ্জ জেলার ভৈরবে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে সর্বশেষ তথ্য মতে 18 জনের মৃত্যু ও আহত হয়েছেন শতাধিক। জানা গেছে, ভৈরব স্টেশনের আউটারে যাত্রীবাহী 11 সিন্ধুর গোধূলি এক্সপ্রেসে উল্টো ইঞ্জিনের মালবাহী ট্রেনের ধাক্কার ঘটনার আগের দিন সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে ঢাকার বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকার লোকোশেডে ইঞ্জিন ঘোরানোর যন্ত্র বহুদিন নষ্ট, ঘোরাতে না পেরে ইঞ্জিন উল্টো লাগিয়ে মালবাহী ট্রেন চালানো হয়। উল্টো লাগানো ইঞ্জিনের কারণে চালকের সিগন্যাল দেখতে সমস্যা হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একই দিনে রেলের চট্টগ্রামে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাজিদ হাসান নির্ঝর স্বাক্ষরিত চিঠিতে ঢাকার বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীকে জানানো হয়, ঢাকার লোকোশেডের টার্ন টেবিলটি নষ্ট, তাই লোকোমোটিভ ঘোরানো সম্ভব হচ্ছে না।
ফলে 2600, 2900 এবং 3000 সিরিজের ইঞ্জিনগুলো পেছনের দিক সামনে রেখে ট্রেন চালাতে হয়। অনেক স্থানে নিরাপদ দূরত্ব থেকে সিগন্যাল এবং লেভেল ক্রসিং দেখা যায় না। টার্ন টেবিলটি দ্রুত মেরামত করার তাগিদ দিয়ে চিঠিতে বলা হয়, বিশেষ করে 3000 সিরিজের ইঞ্জিনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় এই ঝুঁকি আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ফলে যে কোনো সময়ে সিগন্যাল ওভারশুট বা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এমন গুরুত্বপূর্ণ চিঠি দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। প্রাথমিক তথ্য অনুযায়ী মালবাহী ট্রেনের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রেলের পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটিকে স্টেশনে আউটারে থামতে সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটির লোকোমাস্টার সংকেত অমান্য করে স্টেশনে ঢুকে পড়ায় ভৈরব থেকে ঢাকামুখী যাত্রীবাহী ট্রেনের শেষের 3টি বগির সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। শুধু চালকের ভুলের নয়, রেলের গাফলতিও ছিল এমন অভিযোগ থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মালবাহী ট্রেনের বগির ডিস্ট্রিবিউটর ভাল্ব কাজ করেনি। চালক ইঞ্জিনের ব্রেক করলেও ডিভি কার্যকর না হওয়ায় বগির ব্রেক কাজ করেনি, তাই ট্রেনটি থামেনি। 32 বগির 4টি ডিভি সচল পাওয়া গেছে দুর্ঘটনার পর। ভৈরবের এই ট্রেন দুর্ঘটনায় মালবাহী ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া 2টি তদন্ত কমিটি করা হয়েছে। এর আগে গতকাল বিকেল 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। আনসার বাহিনীর ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা আনসার ব্যাটালিয়নকে দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এই ধরনের ক্ষমতা দেয়া যাবে না। আনসার বাহিনীর ক্ষমতা বাড়ানোর দাবি বহুদিনের। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি ক্ষমতা বাড়তে পারে, এমনটা আশা করেছিল এই বাহিনী। তবে এমন ভাবনাকে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ঘটনা আনসার ব্যাটালিয়নকে দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এই ধরনের ক্ষমতা দেওয়া যাবে না। বুধবার 25 অক্টোবর সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার ব্যাটালিয়নকে গ্রেফতার বা আটকের ক্ষমতা দিয়ে আইন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি প্রোপাগান্ডা। আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে, যেখানে আলোচনা পর্যালোচনা চলছে। আঠাশ তারিখের সমাবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের সরকার বদল হবে সংবিধান অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে। তবে সংবিধানের বাইরে গিয়ে কেউ কিছু করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। জামাত ইসলামকে 28 অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, জামাত ইসলাম কোনো নিবন্ধিত দল নয়। এর আগেও দলটি সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, জামাত বলে কোনো কথা নেই। দেশের নিয়মকানুন মেনে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যে কোনো কথা বলতে পারেন। এটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের চর্চা এখানে আছে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। কাঞ্চনজঙ্ঘার মোহনীয় মনোমুগ্ধকর শোভা উপভোগ করতে হাজারো ভ্রমণ পিপাসু পর্যটক ছুটে যাচ্ছে পঞ্চগড়ে। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিরাপত্তা দিচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ। সকাল হতে না হতেই সফেদ সাদায় রূপ নেয়। দুপুরের পর কোনো সময় দেখতে পাওয়া যায় না, তবে শেষ বিকেলে গোধূলির আলোয় লালচে রূপ ধারণ করে কাঞ্চনজঙ্ঘা, যা সন্ধ্যা পর্যন্ত দেখা মিলে। সঞ্জিদা শম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট।
কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারতের সিকিম ও নেপাল সীমান্তে এর অবস্থান। এ রাজকীয় চূড়ার দেখা মেলে প্রায় 160 কিলোমিটার দূরের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। শীতের শুরুর দিকে যখন আকাশ মেঘ ও কুয়াশামুক্ত থাকে, তখন পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে খালি চোখে এই পর্বতশৃঙ্গের অপরূপ রূপ দেখা যায়। কয়েকদিন ধরে ভোর থেকে সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘার ঝলকানি অবলোকন করেছে পঞ্চগড়ের মানুষ। হিমালয়ের খুব কাছে অবস্থানের কারণে এখানকার আবহাওয়ার প্রাণ প্রকৃতি সবকিছুই ভিন্ন। তাই পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যাও বলেন অনেকে। তেঁতুলিয়ার ডাকবাংলোর টিলা থেকে শীত মৌসুমে দেখা যায় হিমালয় পর্বতমালায় অবস্থিত বিশ্বের তৃতীয় অবস্থানে থাকা সুউচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৮,১৬৯ ফুট। খুব কাছ থেকে এই পর্বত দেখতে যেতে হবে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা শহর থেকে ১১ কিলোমিটার দূরে টাইগার হিলে। কাঞ্চনজঙ্ঘার মোহনীয় মনোমুগ্ধকর শোভা উপভোগ করতে হাজারো ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী পর্যটক আসছেন পঞ্চগড়ে। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণে নিরাপত্তা দিচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সকাল হতে না হতেই সফেদ সাদাই রূপ নেয়। দুপুরের পর কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় না, তবে শেষ বিকেলে গোধূলির আলোয় লালচে রূপ ধারণ করে কাঞ্চনজঙ্ঘা, যা সন্ধ্যা অবধি দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার সময়গুলোতে তেঁতুলিয়ায় নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা বসে। শিশু থেকে বয়োবৃদ্ধদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। মহানন্দা নদীর পাড়ে বসে থাকা, কারো সেলফি তোলা, ভিডিও করা, পর্যটকদের যত্রতত্র হাঁটা চলা, মহানন্দা নদী থেকে শত শত মানুষের পাথর উত্তোলনের দৃশ্য দেখে মনে হয় যেন উৎসব চলছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক খবর। ইরানি ভাষা আরবি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। আরবি ছাড়াও ইংরেজি ভাষারও বেশি প্রতিপত্তি রয়েছে। বিদেশি ভাষার কারণে তাদের নিজস্ব সরকারি ভাষা ফার্সির ব্যবহার কমেছে। মাতৃভাষাকে রক্ষা করতেই এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। গত বছরের জুনে ইংরেজি ভাষার একচেটিয়া আধিপত্য দূর করতে স্কুলে পরীক্ষামূলকভাবে ফার্সি শেখানোর পরিকল্পনার কথা জানায় ইরানের শিক্ষা মন্ত্রণালয়। সঞ্জিদা শম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের যে কোনো দেশেই শিশুদের শিখন প্রক্রিয়ার জন্য মাতৃভাষার সাথে সাথে অন্যান্য ভাষাও শেখানো হয়। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের অন্যতম পরাক্রমশালী রাষ্ট্র ইরানে প্রাথমিক শিক্ষায় ইংরেজি, আরবি সহ সব ধরনের বিদেশি ভাষা শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম IRN বরাতে এক প্রতিবেদনে আরব নিউজ এই কথা জানিয়েছে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ তেহরিন বলেছেন, কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ। কারণ এই বয়সে শিশুর ইরানি পরিচয় তৈরি হয়। বিদেশি ভাষার মধ্যে নিষেধাজ্ঞা শুধু ইংরেজিতেই নয়, আরবি সহ অন্য সকল ভাষা শিক্ষাকেই নিষিদ্ধ করা হয়েছে। 2018 সালে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা নিষিদ্ধ করে ইরান। মাধ্যমিক পর্যায় থেকে পড়ানো হয় ইংরেজি। ইরানি ভাষা আরবি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। আরবি ছাড়াও ইংরেজি ও ফরাসি ভাষারও বেশ প্রতিপত্তি রয়েছে। বিদেশি ভাষার কারণে তাদের নিজস্ব সরকারি ভাষা ফার্সির ব্যবহার কমেছে। মাতৃভাষাকে রক্ষা করতে এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। গত বছরের জুনে ইংরেজি ভাষার একচেটিয়া আধিপত্য দূর করতে স্কুলে পরীক্ষামূলকভাবে ফার্সি শেখানোর পরিকল্পনার কথা জানায় ইরানের শিক্ষা মন্ত্রণালয়। সেপ্টেম্বরে সরকার ইরানি বা দ্বৈত নাগরিকত্ব থাকা শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্কুলে ভর্তি হতে নিষেধ করে বলেছিল, ইরানের শিশুদের দেশের পাঠ্যক্রম অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। এমন সিদ্ধান্তের কারণে হঠাৎ করেই ফরাসি, জার্মানের প্রতিষ্ঠান সহ তেহরানে থাকা বেশ কয়েকটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। বিচ্ছিন্ন বেশ কয়েকটি সিদ্ধান্তের জন্য ইরান সরকার বেশ সমালোচিত হয়েছে। অনেকদিন ধরেই বিক্ষোভে উত্তাল রয়েছে ইরান। এর আগে হিজাব পরাকে কেন্দ্র করে মাশা আমিনি নামের এক কুর্দি তরুণীকে গ্রেফতার করে ইরান পুলিশ।
হেফাজতে থাকাকালীন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 3 দিন কোমায় থাকার পর হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হলে দায়ভার পড়ে পুলিশের ওপর। দাবি করা হয় পুলিশি হেফাজতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে আমিনীকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের নাগরিকরা, বিশেষ করে নারীরা ক্ষোভ প্রকাশ করেন। স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা চেয়ে রাস্তায় নেমে করেন আন্দোলনও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিদেশি শিক্ষা ব্যবস্থায় নিষেধাজ্ঞা নিয়ে আসলো ইরান। অধিকাংশ দেশি শিশুদেরকে মাতৃভাষার পাশাপাশি অন্যান্য দেশের কয়েকটি ভাষা রপ্ত করার শিক্ষা দেওয়া হয়। ইরানে সেই সুযোগ আর থাকছে না। নতুন জারি হওয়া এই নিয়মের প্রতিক্রিয়া কী হবে তার সম্পর্কে এখন কিছুই বলা যাচ্ছে না। তবে পূর্বের ঘটনার অভিজ্ঞতা মতে ইরানিরা হয়তো এমন প্রস্তাবের বিরুদ্ধে কথা বলবেন। উল্লেখ্য, যে দেশে এত বিক্ষোভ, এত উত্তাল, সে দেশেই এবার গড়িয়েছে নোবেল পুরস্কার। ইরানের নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী এবছর নোবেলের শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গিস মোহাম্মদীকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। মিথ্যা প্রচারণার অভিযোগে নার্গিস মোহাম্মদীকে বর্তমানে ইরানের কুখ্যাত অ্যাভিন কারাগারে আটক রাখা হয়েছে। 2011 সাল থেকে তাকে কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। বিশ্বকাপ ক্রিকেটের খবর। বাংলাদেশের অবস্থা ভালো নয়। প্রথম ম্যাচে জয়ের পর দলটা যেন জিততেই ভুলে গেছে। টানা ম্যাচ হারতে হারতে টাইগাররা ম্যাচ হারের সংখ্যা হালিতে নিয়ে গেছে। ভক্ত সমর্থকরা বিশ্বকাপ নিয়ে যে স্বপ্ন বুক বেঁধেছিলেন সেই স্বপ্ন যেন হতাশায় রূপ নিয়েছে। একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ প্রতিবার বিশ্বমঞ্চে যাওয়ার আগে বড় বড় স্বপ্ন পুঁজি করে নিয়ে যায়, কিন্তু এই স্বপ্ন টাইগাররা ভেঙে চুরমার করে দেন মাঠে খেলতে নামলেই। বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা সাফল্য 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা। এবারের বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে টাইগাররা আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বরে ছিল। ভারত বিশ্বকাপ শুরুর আগে দলের অবস্থান বিবেচনায় বাংলাদেশি সমর্থকরা আশায় বুক বেঁধেছিল টাইগাররা এবার ভালো কিছু করবে। তবে ময়দানে লড়াইয়ে নেমে টাইগারদের হতশ্রী পারফরম্যান্সে হতাশ ভক্তরা। বিশ্বকাপের সবথেকে প্রত্যাশার জায়গাটা ছিল এই দলে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী 4 ক্রিকেটারদের নিয়ে, যাদের হাত ধরে বিশ্বমঞ্চে ভালো কিছু করবে সাকিব আল হাসানের দল। কিন্তু যুব বিশ্বকাপ জয়ীরা যে যখন সুযোগ পেয়েছে দলকে শুধু হতাশাই দিয়েছেন। এবারের আসরে পারফর্ম করে ভবিষ্যতে তারকা বনে যাবেন এমন তালিকায় ছিলেন টাইগার ক্রিকেটার তাওহিদ হৃদয়। ভারতের মাটিতে তার ব্যাটে রান নাই। দক্ষিণ আফ্রিকা ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন তিনি। বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্ত 2023 ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, কিন্তু বিশ্বকাপে হারিয়ে ফেলেছেন তার সেই ফর্ম। সবশেষ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল্ডেন ডাকম্যানের টানা ব্যর্থতা ধরে রেখেছেন এই ব্যাটার। এশিয়া কাপ থেকে যে ওপেনিং ব্যর্থতা বয়ে বেড়াচ্ছে টিম টাইগার, সেই ব্যর্থতা ধরে রেখেছে বিশ্বকাপ মঞ্চে এসেও। অধিনায়ক সাকিব আল হাসানও ব্যাটে বলে ফর্ম নেই। বল হাতে উইকেট পেলেও সেগুলো দলের জন্য কার্যকর হচ্ছে না। তাই তিনি ষষ্ঠ ম্যাচের আগে দেশে ফিরে এসে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে ভুল ত্রুটির শুধরে নেয়ার কাজ করছেন। 13তম আসরের আগে বাংলাদেশের পেসাররা ছিল বিশ্বের দ্বিতীয় সেরা পেস অ্যাটাক, কিন্তু বিশ্বকাপে এসে অ্যালেন ডোনাল্ডের শিষ্যরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এত ব্যর্থতার মাঝে বাংলাদেশের প্রাপ্তির জায়গা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বিশ্রামের নামে বাদ দেয়া মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে বাংলাদেশকে একাই টানছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধ্বংসস্তূপে পরিণত হয় টাইগারদের ব্যাটিং লাইন আপ। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্বকাপে নিজের 3য় সেঞ্চুরি করেন এই ফিনিশার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগেই যদি বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারত, তাহলে বিশ্বকাপে হয়তো এখন বাংলাদেশের অবস্থানটা আরও ভালো জায়গায় থাকত। ভক্ত সমর্থকরা বিশ্বকাপ নিয়ে যে স্বপ্ন বুক বেঁধেছিলেন, সেই স্বপ্ন হয়তো পূরণ হতো। মেজবা রহমান, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। ডালিউড কিং শাকিব খানকে নিয়ে দেশে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান মুভি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা অনন্য মামুন।
শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। সব জল্পনা কল্পনার শেষে প্রথমবারের মতো সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন মেগা স্টার শাকিব খান। মেজবাহ রহমানের তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্যান ইন্ডিয়ান মুভি হলো ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত তেলুগু সিনেমার মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে উদ্ভূত একটি শব্দ। বর্তমানে সিনেমা প্রাঙ্গণে এই শব্দটির সঙ্গে দর্শক বেশ পরিচিত। 2015 সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী দ্য বিগিনিংয়ের সাফল্যের পরে প্যান ইন্ডিয়ান মুভি শব্দটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সাফল্যের ধারা বর্তমানে ঢালিউডে এসেও পৌঁছেছে। ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে দেশের বাজারে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান মুভি নির্মাণ হতে যাচ্ছে। বাংলাদেশি নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় দরদ শিরোনামের সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। সব জল্পনা কল্পনার শেষে প্রথমবারের মতো সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন মেগা স্টার শাকিব খান। মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেল শাকিব ও চৌহানকে। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপু সহ অনেকেই। সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারেই ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশন আশা করি ভালো হবে। অন্যদিকে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বলেন, সিনেমার কোনো ভাষা নেই, যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট। এই মাসের 27 অক্টোবর থেকে সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদের শুটিং শুরু হয়েছে, যা আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কর্ণাটক এই 6 ভাষায় মুক্তি পাবে। এর আগে গেল ঈদে প্রিয়তমা দিয়ে ঢালিউডের রেকর্ড গড়েছেন শাকিব খান। সেবার টলিউডের ছোট পর্দার অভিনেত্রী ইতিকা পালের সঙ্গে জুটি বেঁধে কোটি ভক্তদের মনে প্রিয়তমা ব্যঞ্জনা ধরে রেখেছিলেন, যার রেশ এখনও দেশের সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। এবার দেখার পালা বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে কোন রেকর্ড গড়বেন ঢালিউডের বাদশাহ শাকিব খান। মেজবাহ রহমান, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।